রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন খান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, কেমব্রিয়ান কলেজ, ঢাকা। আজকে আমরা যে বিষয়ে ক্লাস করব সেটি হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র বিষয় কোড, যেটা আমরা বলি। আমাদের গণিত প্রথম পত্রের বিষয় কোড হচ্ছে 265, আর শ্রেণী একাদশ, দ্বাদশ শ্রেণী। প্রথমে আমরা ক্লাস শুরু করব একটা ভিডিও প্রদর্শনের মাধ্যমে। দেখো, এখানে একটা চলমান বস্তুকণা আমরা দেখতে পাচ্ছি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। অগ্রসর হওয়ার পরে কি হয় আমরা একটু দেখি। ততক্ষণ পর্যন্ত কি ঘটছে এখানে আমরা দেখতে পেলাম, এই চলমান বস্তুকণাটি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে সর্বমোট 5 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এরপরে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি। এখানে একটা গাড়ি দেখা যাচ্ছে সামনের দিকে অগ্রসর হচ্ছে, মানে দিকের বিষয়টা এখানে ছবিতেও আসছে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আয়তাকার ঘনবস্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যাচ্ছে। তাহলে এখানে যে আমরা মোট 3টি ছবি দেখতে পেলাম, এই 3টি ছবির মধ্যে একটা বিষয় কিন্তু পরিষ্কার, যে এখানে দিকের একটা বিষয় আসছে। আর আমরা দেখতে পাচ্ছি মানের বিষয়টা কিন্তু আসছে। যেমন চলমান বস্তুকণাটি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে 5 মিটার দূরত্ব অতিক্রম করেছে। দ্যাট মিনস এই রেখার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, আর এটির ডিরেকশনটা হচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণ দিক। এভাবে তাহলে দুইটি বিষয় আসছে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। তাহলে তোমরা একটু গেস করো যে আমাদের আজকের আলোচ্য বিষয় কি হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঠিকই ধরতে পেরেছ, আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ভেক্টর। এই ভেক্টরের ক্লাস শেষে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো, বলতে পারবো, ব্যাখ্যা করতে পারবো, সেটি হলো ভেক্টরের সংজ্ঞা বলতে পারবো আমরা, ভেক্টরের ধারক, সমতা, একক ভেক্টর, বিপরীত ভেক্টর, শূন্য ভেক্টর, অবস্থান ভেক্টর, এর সংজ্ঞা আমরা বলতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক ভেক্টরের যোগ করতে পারবো, বিয়োগ করতে পারবো, একক ভেক্টর নির্ণয় করতে পারবো আজকে আমাদের পাঠ শেষে। সরলরেখায় কোন একটা ভেক্টর সমীকরণ নির্ণয় করতে পারবো। আমি প্রথমে ভূমিকা প্রদর্শন করলাম। দেখো, এখানে আমরা কিছু বিষয় দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে দুই ধরনের বস্তু আমরা ব্যবহার করে থাকি। যেমন কিছু জিনিস আমরা ব্যবহার করি, যেমন সময়, দূরত্ব, ভর, আয়তন, তাপমাত্রা ইত্যাদি। এগুলো শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আবার আমরা দেখতে পাচ্ছি সরণ, বেগ, ভরবেগ, ত্বরণ, মন্দন, এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে মান এবং দিক দুটি বিষয় আমাদেরকে বিবেচনা করতে হয়। আচ্ছা, তাহলে আমরা যা দেখেছিলাম সেটি হচ্ছে, মানে কিছু রাশি আছে যেটার মান থাকবে শুধু, কিন্তু দিক থাকবে না। আবার কিছু রাশি আছে যাদের মান এবং দিক দুটি থাকবে। যে সমস্ত ভৌত রাশি শুধু মান থাকবে, দিক থাকবে না, সেটি হচ্ছে আমাদের স্কেলার রাশি। আর যে সমস্ত ভৌত রাশির মান ও দিক দুটি থাকবে, সেটি হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এটাকে ইংরেজিতে যদি তুমি বলো তাহলে সেটি হবে স্কেলার কোয়ান্টিটি, আর এটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, ভেক্টর বা দিক রাশি প্রকাশের দুই ধরনের রীতি আছে। একটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি, আর একটা হচ্ছে গাণিতিক পদ্ধতি। এখন আমি জ্যামিতিক পদ্ধতি নিয়ে বলবো। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ জ্যামিতিক পদ্ধতি হচ্ছে, জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশিকে
একটি তীর চিহ্ন দ্বারা নির্দেশ করা হয় এবং তীর চিহ্নের দিকই দিক রাশির দিক আর তীরের দৈর্ঘ্য দিক রাশির মান নির্দেশ করে। যেমন আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি এবি রেখা। এই এবি রেখার আমরা দিক দেখতে পাচ্ছি এ থেকে বি এর দিকে, আর মান হবে এবি রেখার দৈর্ঘ্য। এখানে এই এবি যে রেখাটি সেটাকে আমরা একটা ভেক্টর রাশি দ্বারা প্রকাশ করেছি, সেটি হচ্ছে পি ভেক্টর। তীরের দৈর্ঘ্য দিক রাশির মান ও তীরের দিকই দিক নির্দেশ করবে সেটা বলেছি। আর এবি যে ভেক্টরটি আমি প্রকাশ করেছি পি ভেক্টর দিয়ে, সেটার আদি বিন্দু হচ্ছে এ আর বি বিন্দু হচ্ছে প্রান্তিক বিন্দু বা প্রান্ত বিন্দু। তাহলে একটি ভেক্টর রাশি আমরা আদি বিন্দু বলতে কি বোঝায় সেটা বুঝতে পেরেছি, আর প্রান্তিক বিন্দু বা প্রান্ত বিন্দু কি সেটা আমরা বুঝতে পারব। এখন আমরা গাণিতিক পদ্ধতি নিয়ে পড়ব। গাণিতিক পদ্ধতিতে আমরা ভেক্টর রাশিকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। যেমন আমি একটা ইংরেজি অক্ষর লিখব, তার উপরে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। আবার একটা ইংরেজিতে অক্ষর লিখে তার উপরে রেখা চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারি। আবার একটা অক্ষর লিখে তার নিচে রেখা চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। অথবা আমরা যে কোনো একটা ইংরেজি অক্ষর সেটা মোটা হরফে লিখে আমরা যে কোনো একটা ভেক্টর রাশিকে গাণিতিকভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, আমরা ভেক্টর আমরা কি কি শিখতে পেরেছি? প্রথমে আমরা স্কেলার রাশি নিয়ে বলেছিলাম, তারপর ভেক্টর রাশি নিয়ে বলেছিলাম, তারপর ভেক্টর রাশির স্কেলার রাশির কয়েকটা উদাহরণ দিয়েছি, ভেক্টর রাশির কয়েকটা উদাহরণ দিয়েছি। এরপরে ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা যায়, প্রকাশের রীতিগুলা, যেমন জ্যামিতিক পদ্ধতি, তারপর হচ্ছে কি গাণিতিক পদ্ধতি। আচ্ছা, এই সমস্ত বিষয়গুলো আমরা জানতে পেরেছি। এখন আমরা ভেক্টরের কিছু প্রকার দেখব, অর্থাৎ বিভিন্ন প্রকারের ভেক্টরের সংজ্ঞা সম্পর্কে জানব। আচ্ছা, প্রথমে আমরা সমান ভেক্টর। দুটি ভেক্টর কখন সমান হয় সেটি বা সমান ভেক্টর কাকে বলে সেটি নিয়ে বলবো। একই দিকে ক্রিয়ারত দুই বা ততোধিক ভেক্টরের মান সমান হলে ইহাদের সমান ভেক্টর বলে। যেমন আমার এখানে এ বি সি তিনটি ভেক্টর আমরা দেখতে পাচ্ছি, তিনটি ভেক্টরই সমান। কেন সমান সেটি আমি একটু বলি। এখানে অলরেডি ফিগার দেওয়া আছে, এই ফিগারে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছি। এ বি সি এই তিনটি ভেক্টর, এই তিনটি ভেক্টর পরস্পর সমান ভেক্টর। এই ভেক্টরকে আমি মনে করো এভাবে প্রকাশ করলাম, যে এটা দিয়ে প্রকাশ করছি। তারপর হচ্ছে বি আরেকটা ভেক্টর যদি আমি নিই, সেটা মনে করো এভাবে প্রকাশ করলাম। তারপর সি আরেকটা ভেক্টর, সেটাকে আমি এইভাবে প্রকাশ করলাম। তাহলে তিনটি ভেক্টরের মান সমান হতে হবে, দিক একই হতে হবে, আবার তিনটি ভেক্টর পরস্পর সমান্তরাল হতে হবে। তখনই আমি এ বি সি তিনটি ভেক্টরকে পরস্পর সমান ভেক্টর বলতে পারবো। ঠিক আছে, এটি হচ্ছে সমান ভেক্টরের সংজ্ঞা। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। এখন আমরা নেক্সট আমাদের এখানে যে চিত্র আছে সেই চিত্রে চলে যাই আমরা। এই যে আমি এখানে দেখালাম যে এ হচ্ছে একটি ভেক্টর, বি হচ্ছে একটি ভেক্টর, সি হচ্ছে একটি ভেক্টর। এই তিনটি ভেক্টর হচ্ছে সমান ভেক্টর যখন এদের মান কিন্তু সমান, এদের মান হচ্ছে সমান, তাহলে এই তিনটি ভেক্টর হচ্ছে পরস্পর সমান ভেক্টর। আচ্ছা, এখন আমরা অন্য আরেক প্রকারের ভেক্টর সম্পর্কে জানব, সেটি হবে আমাদের শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরটা কি আমি সেটি তোমাদেরকে ভালোভাবে বলতে চাচ্ছি। যে শূন্য ভেক্টরটা হচ্ছে যে ভেক্টর রাশির মান শূন্য ও নির্দিষ্ট কোনো দিক নেই তাকে শূন্য ভেক্টর বলবো। তাহলে কি হবে? মান হচ্ছে শূন্য, দিক থাকবে না, সেটাই হচ্ছে আমার কি শূন্য ভেক্টর। এই যে শূন্য ভেক্টর, এটা হচ্ছে আমার শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর রাশির আদি বিন্দু আর প্রান্ত বিন্দু বা প্রান্তিক বিন্দু হবে একই স্থানে অবস্থান করবে। দুটি সমান ভেক্টরকে
বিয়োগ করলে আমরা শূন্য ভেক্টর পেতে পারি। সাপোজ এ হচ্ছে একটি ভেক্টর আর বি হচ্ছে আরেকটা ভেক্টর, কিন্তু এই দুইটা ভেক্টরই হচ্ছে সমান ভেক্টর। যখন এই দুটি ভেক্টরকে আমরা বিয়োগ করব তখনই কিন্তু আমরা শূন্য ভেক্টর পাব। তাহলে শূন্য ভেক্টর নিয়ে আমাদের ধারণা ক্লিয়ার। এখন আমরা আরেক প্রকারের ভেক্টর সম্পর্কে জানব, সেটি হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টরটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটি খুব ভালোভাবে খেয়াল করতে হবে এবং এটার কনসেপ্ট তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এই সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমাদের এটার কনসেপ্ট খুবই দরকার। দেখো, একক ভেক্টর, একক ভেক্টর সম্পর্কে আমি যদি বলতে হয় তাহলে সেটি হবে যে ভেক্টর রাশির মান এক একক, সেটি হবে একক ভেক্টর। তাহলে মান শূন্য নয় এমন একটি ভেক্টরকে উহার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যাবে। একক ভেক্টরকে ক্যাপ বা টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এ হচ্ছে একটি ভেক্টর রাশি। আমার এখানে দেখো, এ হচ্ছে একটা ভেক্টর রাশি। এখন এই ভেক্টর রাশি, এ হচ্ছে একটি ভেক্টর রাশি। এই ভেক্টর রাশি মনে করো একক ভেক্টর হচ্ছে এ ক্যাপ। এটা আমি ধরে নিলাম যে আমার এ ভেক্টরের একক ভেক্টর হচ্ছে কি এ ক্যাপ। তাহলে আমার একক ভেক্টর কাকে বলে? কোনো একটা ভেক্টর রাশিকে, মানে মান শূন্য না হয় এমন একটি ভেক্টর রাশিকে ইহার মান দ্বারা ভাগ করলে কিন্তু ওই ভেক্টর রাশির দিকে ওই ভেক্টর রাশিটির একক ভেক্টর পাওয়া যায়। তাহলে একক ভেক্টরকে কিন্তু এ ক্যাপ দিয়ে প্রকাশ করলাম, তার এ ভেক্টর। তাহলে আমি লিখতে পারি যে একক ভেক্টর এ ক্যাপ ইজ ইকুয়ালস টু আছে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এভাবে আমরা একক ভেক্টর বের করতে পারি। এটা তোমরা খুবই ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে রাখো যে একক ভেক্টর এ ক্যাপ ইজ ইকুয়ালস টু আছে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। আচ্ছা, এভাবে প্রকাশ করা যায়। এটা একইভাবে তোমরা বুঝে নেবে, যেমন একটা মান হচ্ছে 5, এ ভেক্টরের মান হচ্ছে 5, আর এ ভেক্টরের যদি আমরা একক ভেক্টর এ ক্যাপ যদি বের করতে চাই তাহলে এ ভেক্টর হবে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। তাহলে এভাবে আমরা একক ভেক্টর কনসেপ্টটা নিতে পারি। আচ্ছা, এখন আমরা আরেক প্রকারের ভেক্টর সম্পর্কে জানবো, এটিও খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে এটার কনসেপ্ট মাথায় ভালোভাবে রাখতে হবে। সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টর হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ত্রিমাত্রিক হতে পারে। মূল বিন্দুর সাপেক্ষে, মানে ও বিন্দুর সাপেক্ষে কোন একটা বিন্দুর অবস্থানকে অবস্থান ভেক্টর বলে। আচ্ছা, মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা যায় তাকে অবস্থান ভেক্টর বলে। যদি তোমাকে ডেফিনিশন লিখতে বলে যে অবস্থান ভেক্টর কাকে বলে, তাহলে এভাবে করে লিখবে, আর এখানকার এই পিকচারটা আঁকতে হবে, অর্থাৎ এই ফিগারটা তোমাদেরকে দিতে হবে। এখানে আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব। ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব, আর ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর যেটা, সেটা ডেফিনেটলি ওপি রেখা দ্বারা প্রকাশ করা যায়। কি ওপি রেখা দ্বারা প্রকাশ করা যায়। সাপোজ ওপি কে আমি আর ভেক্টর বললাম, ঠিক আছে? তাহলে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে এই আর ভেক্টর। তাহলে আমরা অবস্থান ভেক্টর সম্পর্কে জানলাম। এরপরে আমরা আমাদের নেক্সট কনসেপ্টে চলে যাব, সেটি হচ্ছে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র। আচ্ছা, ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র এটা কি? এটা এখানে যেভাবে লেখা আছে তোমরা সেভাবে পরীক্ষায় আসলে তোমরা এভাবে করে লিখবে বা এভাবে করে শিখবে। তবে জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য আমি যে কাজটি করব সেটি হচ্ছে সরাসরি আমি পিকচারে চলে যাব, যেন জিনিসটা তুমি বুঝতে পারো। দেখো, এখানে আমি একটা সামান্তরিক দেখতে পাচ্ছি, এ বি সি হচ্ছে একটি সামান্তরিক। এখানে এ বি বরাবর হচ্ছে এ ভেক্টর আর বিসি বরাবর হচ্ছে কি বি ভেক্টর। তাহলে আমি এই দুইটা ভেক্টরকে যোগ করে
এসি ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে সি ভেক্টরটা হবে আমার এবি প্লাস বিসি, অর্থাৎ এখানে এই যে এসি হবে আমার এসি ভেক্টর ইজ ইকুয়ালস টু হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এসি ভেক্টর। এটা হচ্ছে ভেক্টর যুগের ত্রিভুজ। অর্থাৎ একক্রমে দুইটি ভেক্টরের যোগফল হবে বিপরীত ক্রমে তৃতীয় ভেক্টরের সমান। একক্রমে দুইটি ভেক্টরের যোগফল হবে বিপরীত ক্রমে তৃতীয় ভেক্টরের সমান। এটি হচ্ছে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র। তাহলে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র নিয়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আশা করি। এখন আমরা নেক্সট আলোচনায় চলে যাব, সেটি হচ্ছে এখন আমি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা যায় সেটি আলোচনা করব। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায় সে বিষয়ে বলছি। প্রথমে আমি এক্স ওয়াই একটা এক্স ওয়াই প্লেন বা এক্স ওয়াই সমতল নিলাম। সেখানে থিটা কোণে এক্স অক্ষের সাথে থিটা কোণে আর কি, এক্স অক্ষের সাথে থিটা কোণে আমি ওপি রেখা দ্বারা এ ভেক্টরকে প্রকাশ করলাম। আচ্ছা, এখন পি বিন্দু থেকে পি বিন্দু স্থানাঙ্ক ধরে নিলাম x1 y1। এই পি বিন্দু থেকে আমি OX এর উপর PM লম্ব অঙ্কন করলাম। তাহলে আমার এই যে এ ভেক্টরকে আমি লিখতে পারি কি OA প্লাস কি MP, OP ইজ ইকুয়ালস টু OM প্লাস MP। এই যে সেটাই লিখলাম। এটা কিভাবে লিখছি? ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে আমরা লিখলাম। আচ্ছা, এখন এই OM এর মান আর PM এর মান বসানোর পরে আমরা এ ভেক্টরকে প্রকাশ করতে পারি। এখন OM এবং PM কিভাবে আমরা বের করব সেটা একটু দেখে আসি। আচ্ছা, এখন OM আমাদের এখানে যে চিত্র ছিল সেটা আমরা এভাবে দেখেছিলাম। XY প্লেন ছিল OX OY, আর এখানে এটা P ছিল x1, y1, হ্যাঁ, আর এখানে PM লম্ব এঁকেছিলাম। ঠিক আছে, তাহলে এটা একটা ভেক্টর, সেটা সাপোজ I, আর এখানে একটা ভেক্টর, সেটা মনে হলো J। আর এটা তাহলে আমরা এখানে একক ভেক্টর এই যে I এর সংজ্ঞায় চলে যাব। একক ভেক্টরকে আমরা কাকে বলি? একক ভেক্টর বলতে আমরা বুঝি যে কোনো একটি ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ওই ভেক্টরটি একক ভেক্টর পাওয়া যায়। তাহলে এখানে দেখো আমরা একক ভেক্টর I ক্যাপ সমান হবে কি, এই যে OM ডিভাইড বাই কি OM এর মান, OM এর মান। আচ্ছা, তাহলে এখানে যদি বজ্রগুণন করি তাহলে OM ইজ ইকুয়ালস টু হবে কি I ইন্টু OM ভেক্টরের মান, OM ভেক্টরের মান I ইন্টু OM ভেক্টরের মান। আচ্ছা, তাহলে OM ভেক্টর ইজ ইকুয়ালস টু I থাকবে OM এর মান কত? ডেফিনেটলি x1, কারণ OM হচ্ছে x1 আর MP টা হচ্ছে কি y1, সেটা আমরা ক্লিয়ার জানি। তাহলে OM ইজ ইকুয়ালস টু I x1। আচ্ছা, এখন আমরা একক ভেক্টর যে ক্যাপ ইজ ইকুয়ালস টু আমরা অনুরূপভাবে লিখতে পারি কি, এই যে MP ডিভাইডেড বাই MP এর মান। তাহলে এখানে আমরা বজ্রগুণন করে এটা পাই, সেটা হচ্ছে কি এই জিনিসটা আমরা পাই MP, এই যে আলটিমেটলি এই জিনিসটাই আমরা পাবো, অর্থাৎ MP ইজ ইকুয়ালস টু J ক্যাপ y1। তাহলে আমরা মূল হচ্ছে আমরা OP তে চলে যাব। আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে OP ভেক্টর ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি OM প্লাস কি MP। ওকে, এখন আমরা এই যে OM এর মান বসিয়ে দিলাম, OP থাকলো অ্যাজ ইট ইজ, MP ইজ ইকুয়াল টু I x1 আর MP ইজ ইকুয়ালস টু J y1। তাহলে
এ ভেক্টর ইজ ইকুয়ালস টু আমরা আলটিমেটলি পেলাম Ix1 j y1। অনুরূপভাবে যদি আমি আরেকটা ভেক্টর b এ রেখা দিয়ে প্রকাশ করে এখান থেকে যদি লম্ব অঙ্কন করি, তাহলে সেই b ভেক্টরকে আমি এটা যদি এখানে এটা সাপোজ p প্রাইম, সেটা হলো x2, y2, তাহলে এই b ভেক্টরকে আমি লিখতে পারি Ix2 j y2। তাহলে আমি আরেকটা ভেক্টর লিখলাম। তাহলে প্রথম পেয়েছি আমরা এ ভেক্টরকে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় লিখা যায় Ix1 j y1। আচ্ছা, আর বি ভেক্টরকে আমরা লিখছি Ix2 j y2। এটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হয়, তাহলে তুমি শুধু কি করবে, এ ভেক্টর ইজ ইকুয়ালস টু লিখবে Ix1 j y1 k z1, এভাবে হবে আর কি। এটা হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় পাবে। ঠিক আছে, তাহলে অর্থাৎ দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরকে এভাবে প্রকাশ করা হয়, আর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরকে এভাবে প্রকাশ করা হয়। এখন দেখো, এখানে আমার একটা ভেক্টর ছিল কি, এ ভেক্টর ছিল। এ ভেক্টর ছিল কত জানি, আমাদের এ ভেক্টর ছিল যে কোথায় জানি আমরা বের করছি, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, আর এটা হচ্ছে কি বি ভেক্টর। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর যদি যোগ করি, তাহলে যোগ করার সিস্টেম হচ্ছে প্রথমে মান বসাবো, এরপর আমি এটা এবং এটা থেকে আই কমন নিয়ে নিলাম, x1 x2 হবে, আর এটা এবং এটা থেকে যে কমন নিলাম, তাহলে y1 y2 হবে। এটা হচ্ছে ভেক্টর রাশির যোগ বা বিয়োগ করার সিস্টেম। আমরা পিকচারটা আবার দেখতে পেয়েছি। এই পিকচারটা আমি কিছুক্ষণ আগে এঁকেছিলাম। আচ্ছা, এখন এই যে দুইটা ভেক্টর রাশি এ আর বি হচ্ছে দুটি ভেক্টর রাশি, এই ভেক্টর রাশি কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করার সিস্টেম কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি, তাহলে আমাদের জন্য বিষয়টি পরিষ্কার। প্রথমে এ ভেক্টর দেয়া আছে লিখে ফেলবে, বি ভেক্টর দেয়া আছে লিখে ফেলবে। a প্লাস বি সমান হবে কি, এ ভেক্টরের মান বসাবে, বি ভেক্টরের মান বসাবে, এরপরে ওই যে আই কমন নেবে, আই কমন নেওয়ার পর কত 3 + 1 = 4। এভাবে বলার দরকার নেই, আমরা সহজভাবে বলি। এখানে আই হচ্ছে একটা, এখানে হচ্ছে 3টি, সো 4টি হবে। আর এখানে যে হচ্ছে -2টি, এখানে যে হচ্ছে -1টি, তাহলে -3টি হবে। এটি হচ্ছে a প্লাস বি ভেক্টর। আচ্ছা, এখন আরেকটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে এ হচ্ছে একটি ভেক্টর, বি হচ্ছে একটি ভেক্টর, a মাইনাস বি নির্ণয় করতে হবে। তাহলে সেটা একইভাবে করব, মান বসানোর পরে এখানে একটা আই, এখানে -3টা, তাহলে এখানে হিসাব করার পর, ক্যালকুলেশন করার পর আমরা পাবো -2টা, এখানে হচ্ছে -2টা যে, এখানে একটা যে প্লাস, তাহলে আলটিমেটলি হিসাব করার পর আমরা -j পাবো। তাহলে এভাবে ভেক্টর রাশি আমরা যোগ এবং বিয়োগ করতে পারি। আচ্ছা, নেক্সট কনসেপ্ট কি আমরা একটু দেখে আসি। এখন আমরা ও এর সমান একটা ভেক্টর দেওয়া আছে, ও বি সমান আরেকটা দেওয়া আছে, এ বি নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা কিভাবে করা হয় একটু আমি প্রথমে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, এরপরে তোমরা আমার স্লাইডে দেখে নেবে। এখানে ও এ আর ও বি, এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর আমরা দেখতে পাচ্ছি। সো আমি একটা ত্রিমাত্রিক তল অঙ্কন করব। এখানে হচ্ছে কি ও এক্স, এটা হচ্ছে ও ওয়াই, আর এটা হচ্ছে ও জেড। আচ্ছা, প্রথমে দেয়া আছে ও এ ভেক্টর, তাহলে এটা হচ্ছে কি ও এ, আর পরে দেয়া আছে কি ও বি ভেক্টর, তাহলে এটা হচ্ছে ও বি। এই দুটি ভেক্টর দুইটা রেখা দ্বারা প্রকাশ করলাম। আমাদেরকে বের করতে হবে এ বি ভেক্টর ও এ বি ভেক্টরের মান বের করতে হবে। আচ্ছা, এখন সে কাজটা আমি কিভাবে করতে পারি, প্রথমে দেয়া আছে আমার ও এ ইজ ইকুয়ালস টু হচ্ছে এ ভেক্টর, আর ও বি ইজ ইকুয়ালস টু এ ভেক্টর। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে আমি লিখতে পারি ত্রিভুজ ও এ বি এ। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র কিভাবে লিখবো, ওই যে একই ক্রমে দুটি ভেক্টর রাশির যোগফল হবে বিপরীত ক্রমে তৃতীয় ভেক্টরের সমান। দ্যাট মিন্স ও এ প্লাস এ বি ইজ ইকুয়ালস টু হবে আমার ও
ওবি ভেক্টর। আমাকে বের করতে হবে এবি ভেক্টরের মান। তাহলে এবি ভেক্টর ইজ ইকুয়ালস টু হবে আমার ওবি মাইনাস ও এ ভেক্টর। ঠিক আছে, এরপর আমি ওবি প্রথমে লিখবো, এখান থেকে এটা মাইনাস করবো, মাইনাস করার পর যেটা পাবো সেটা হচ্ছে আমার এবি ভেক্টর। এখন আমরা সেটি একটু পরে আসি, দেখি কত হয় আমার ওবি। এখানে 4টা থেকে 2টায় চলে গেলে হবে কত 2i, আর এখানে -3টা এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে 6টা জে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 6k। ওকে, এটা হচ্ছে এবি ভেক্টর মান, সরি এবি ভেক্টর। আর এবি ভেক্টরের যদি আমরা মান বের করতে যাই তাহলে সিস্টেম কি? সিস্টেম হচ্ছে প্রথমে একটা রুট দিয়ে দেবে, এরপর i এর সহগ কত 2 কে স্কয়ার করবে, তারপর j এর সহগ এখানে হচ্ছে কি -6, তাহলে তুমি -6 লিখে তাকে স্কয়ার করবে, এরপরে k এর সহগ 6 কে স্কয়ার করবে, করার পরে আমরা 4 36 plus 36 that means 76 পাবো। এটি হচ্ছে আমার এবি ভেক্টরের মান, এবি ভেক্টরের মান। তাহলে আমরা এবি ভেক্টরের মান পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু দেখে আসি আমাদের আমরা এটা কিন্তু স্লাইডে সলভ করেছি। দেখো প্রথমে আমরা ও এ ভেক্টর পেয়েছি, হ্যাঁ, যা এ বিন্দুর অবস্থান ভেক্টর নির্দেশ করে। ওবি দেওয়া ছিল সেটা লিখলাম, বি বিন্দুর অবস্থান ভেক্টর নির্দেশ করে। আচ্ছা, এবি ভেক্টরকে আমরা লিখেছিলাম ভেক্টর যুগল ত্রিভুজ সূত্র অনুসারে এটি। এরপরে আমরা মান বসিয়ে দিলাম, মান বসানোর পরে আমরা কি পেয়েছিলাম দেখি, আমরা পেয়েছিলাম √76 পেয়েছিলাম। যাক, এটা তো আমরা দেখে আসছি। এখন আমরা মূল্যায়নে যাচ্ছি। আমরা অনেক কিছু আলোচনা করেছি, এতক্ষণ পর্যন্ত অনেক কিছু শুনেছি। এখন আমি যদি একটু তোমাদের কাছ থেকে জানতে চাই ভেক্টর রাশি কাকে বলে, তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, ঠিক আছে, ভেক্টর রাশি সংজ্ঞা তুমি ভালোভাবে বলতে পেরেছ, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আর স্কেলার রাশি কি সেটা কি বলতে পারবো? ঠিক বলেছ, স্কেলার রাশি হচ্ছে কি, যে সমস্ত ভৌত রাশির শুধু নাম আছে কিন্তু দিক নেই, সেটি হচ্ছে স্কেলার রাশি। ভেরি গুড। এরপরে আমরা এই যে একটা ভেক্টর রাশি নিলাম, এই ভেক্টর রাশির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করব। সমান্তরাল একক ভেক্টর আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে একক ভেক্টর সম্পর্কিত কিছু গাণিতিক প্রবলেম রয়েছে যেগুলো আমাদেরকে সলভ করতে হবে। ধরো এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, এটি হচ্ছে একটি ভেক্টর রাশি। এখন এই ভেক্টর রাশির আমরা কি করতে হবে? একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো একক ভেক্টর নির্ণয় করার সিস্টেম হচ্ছে কি, ওই যে একক ভেক্টর, মনে করো এটা যদি এ ভেক্টর দিয়ে যদি প্রকাশ করো, সাপোজ এটা হচ্ছে এ ভেক্টর, তাহলে এ ভেক্টরের একক ভেক্টর হবে ডেফিনেটলি এ ক্যাপ। আর আমরা এ ক্যাপ ইজ ইকুয়ালস টু জানি কি, এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের কি মান। ঠিক আছে, এখন তুমি এই ভেক্টরটা এখানে বসে দেবে, আর মান তো আমরা কিছুক্ষণ আগে বের করে আসছি। কিভাবে বের করতে হয় মান দেখলাম আমরা, যে বড় রুট দিয়ে এই আই এর সহগ স্কয়ার করতে হয়, প্লাস জে এর সহগ স্কয়ার করতে হয়, প্লাস কে এর সহগ স্কয়ার করে এখানে লিখবে। ঠিক আছে, তাহলে এভাবে করে তোমরা একক ভেক্টর সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে। আচ্ছা, আর এটা তো কিছুক্ষণ আগে দেখেছি, এটা এভাবে দেখেছিলাম আমরা, এটা আমরা এভাবে দেখেছিলাম যে, হ্যাঁ আমি চিত্র এঁকে দেখিয়েছিলাম তোমাদেরকে যে এটা হচ্ছে ও এক্স, এটা হচ্ছে ও ওয়াই, এটা হচ্ছে ও জেড। হ্যাঁ, এটা সাপোজ এ বিন্দু, আর এটা হচ্ছে কি বি বিন্দু। ঠিক আছে, একটু বাঁকা হয়ে গেছে। আচ্ছা, এটা বি বিন্দু, তাহলে আমাদেরকে এই ভেক্টর বের করতে হবে। অর্থাৎ এখানে যে এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এই ভেক্টর আমরা ইজিলি লিখতে পারবো। এই ভেক্টরটা আমরা এভাবে লিখবো যে এ ভেক্টর ইজ ইকুয়ালস টু, এখানে 2 আছে তো 2i লিখবে, আর এখানে -1 আছে দ্যাট মিন্স কি জে লিখবে, আর এখানে +7 আছে তো সাথে শুধু কে লিখবে। এভাবে তুমি এ ভেক্টরটাকে, এ ভেক্টরের অবস্থান ভেক্টর ও এর দ্বারা তুমি লিখতে পারবে। আচ্ছা, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা বি বিন্দুর অবস্থান ভেক্টর যদি লিখতে যাই তাহলে
ওবি হবে সেটাকে কিন্তু ডেফিনেটলি লিখতে পারা হবে যে -4i প্লাস কত 5j প্লাস 0k, দ্যাট মিন্স কি -4i প্লাস 5k। এখন আগের অঙ্কের নিয়মে তুমি শুধু এবি ভেক্টরটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা অনেকগুলো গাণিতিক সমস্যার সমাধান করলাম। এখন একই নিয়মে কিছু অঙ্ক আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসাবে দিয়ে দিলাম, তোমরা এগুলো খাতায় উঠিয়ে নাও, আগামী ক্লাসে এগুলো করে আমাকে দেখাবে। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমাদের সবাইকে ধন্যবাদ, সবাই সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।